আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে 6 মার্চের 2025 অর্থাৎ আজকে ফার্স্ট শিফটে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? যেগুলো পরবর্তী যাদের এক্সাম শিট রয়েছে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আ খুবই হেল্পফুল হবে। ঠিক আছে? তো আমরা ভিডিওটা শুরু করা যাক। চলো দেখি। প্রথম নম্বর প্রশ্ন কি রয়েছে? আরবিআই আরবিআই কে কে জরিমানা দিয়েছে বা আরবিআই কাকে জরিমানা করেছে? প্রশ্নটা এরকম যে আরবিআই কাকে জরিমানা করেছে? তাহলে আরবিআই কাকে জরিমানা করেছে? দেখো আরবিআই আমরা যদি 2023 সালের ডাটা দেখি তাহলে আরবিআই আমাদের অনেকগুলো ব্যাংকে যেমন রয়েছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ রয়েছে পেমেন্ট পেটিএম বা পেটিএম পেমেন্ট ব্যাংক, এল&টি ফাইন্যান্স এন্ড ট্রান্স ইউনিয়ন সিভিল, ইকুইফ্যাক্স, আমাজন, ক্রেজিবি, সিআরআইএফ, হাইমার্কস এবং আরো অনেক কিছু রয়েছে। ঠিক আছে? তাহলে এই আরবিআই 8টি সরকারি ব্যাংকের উপর আর্থিক জরিমানা আরোপ করেছে যার পরিমাণ 12.18 কোটি টাকা। ঠিক আছে? তাহলে এগুলোর মধ্যে যেটা অপশন থাকবে সেটা কিন্তু তোমরা করে নেবে। ঠিক আছে? পরের প্রশ্ন কি রয়েছে দেখো। পরের প্রশ্ন দেখা যাবে কি রয়েছে যে আকবরের অর্থমন্ত্রীর নাম বা আকবরের অর্থমন্ত্রীর নাম বা আকবরের রাজস্ব মন্ত্রী। ঠিক আছে? আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? আকবরের রাজস্ব মন্ত্রী কে? সরি, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি বা আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তো আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন সেই সময় অর্থমন্ত্রী ছিলেন টোডরমল, যেটাকে আমরা আকবরের অর্থমন্ত্রী ছিলেন কি? টোডরমল। ঠিক আছে? এই টোডরমল ছিল আমাদের অর্থমন্ত্রী। তিনি কি ছিলেন? তিনি আকবরের দরবারের নবরত্নের মধ্যে একজন ছিলেন এবং এই যে টোডরমল আমাদের এই রাজস্ব ব্যবস্থা একটা নতুন রাজস্বের একটি নতুন ব্যবস্থা চালু করেছিলেন। তিনি দাহশালা নামে একটি কর ব্যবস্থা চালু করেছিলেন। আকবরের দরবারে অন্যান্য যে নবরত্নগুলো ছিল সেগুলো কি হচ্ছে? আব্দুল রহিম খান, ই খানা বা রহিম, মান সিং বা সেনাপ্রধানের নাম হচ্ছে মান সিং এবং ধর্মমন্ত্রী বা ধর্মের প্রধান যে ছিলেন সেটা হচ্ছে ফকির আজিয়াওয়াদ্দিন। আকবরের প্রধানমন্ত্রী ছিলেন কে? আকবরের প্রধানমন্ত্রী ছিলেন শেখ আবুল ফজল। ঠিক আছে? শেখ আবুল ফজল ইবন মুবারক। তিনি আবুল ফজল, আবুল ফদল এবং আবুল ফদল আল্লামী নামেও পরিচিত ছিল। ঠিক আছে? নেক্সট পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব থেকে একটি প্রশ্ন রয়েছে আমাদের। সবুজ বিপ্লব থেকে আমাদের একটি প্রশ্ন আসছে প্রত্যেকটা শিফটে, কোনো না কোনো শিফটে কিন্তু আমরা সবুজ বিপ্লব আমরা দেখতে পাচ্ছি বা সবুজ বিপ্লব থেকে আমরা কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছি। তো সবুজ বিপ্লব কোন ফসল ব্যবহার করেছিল? তো সঠিক হয়ে যাবে আমাদের কি? গম এবং ধান, এই দুটি ফসলের উপরে সবুজ বিপ্লব বা HYD হাই ইল্ডিং ডাইভার্সিটি বা উচ্চ ফলনশীল বা উচ্চ জাতের বীজ আমাদের দেওয়া হয়েছিল গম এবং ধানের উপর, এবং যার ফলে আমাদের এই সবুজ বিপ্লব ধান এবং গমকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। সবুজ বিপ্লব কত সালে হয়েছিল? 1960 থেকে 1970 এর দশকের মধ্যে এই কৃষি যে ঘাটতি ছিল এই দশকের মধ্যে সংগঠিত হয়েছিল কৃষি উদ্ভাবনের সময় বা এই বিপ্লবটা ঘটেছিল। এর লক্ষ্য ছিল কি? ফসলের উৎপাদন বৃদ্ধি করা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কারণ ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধি চলছে, যদি খাদ্যের পরিমাণ না থাকে তাহলে কিন্তু আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আমাদের সবুজ বিপ্লব বা হাই ওয়ার্ল্ডিং সিডের ব্যবহার করা হয়েছিল। সবুজ বিপ্লবের প্রধান যে সুবিধাভোগী ছিল সেটা সুবিধাভোগী বা খাদ্যশস্যের উপরেই আমাদের করা হয়েছিল এবং ধান এবং গমের মতো উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী হিসাবে তৈরি করা হয়েছিল, যার ফলে উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল এবং অনেক খাদ্যের ঘাটতি কমে গিয়েছিল এবং সেই সময় অনেক কিছু শস্যের দামও কিন্তু কমে গিয়েছিল, বাজার দরও কমে গিয়েছিল। সবুজ বিপ্লবে গম, ধান, ঠিক আছে? সবুজ বিপ্লবে গম, ধান, ভুট্টা ইত্যাদি ফসল ব্যবহার করা হয়েছিল। বিশেষ করে ওই যে আমরা বললাম HYV বা গম বা ধানের ফসল উৎপাদন বৃদ্ধির জন্য এই বিপ্লবের সূচনা হয়েছিল। সবুজ বিপ্লবের কি বৈশিষ্ট্য যদি দেখা যায়? সবুজ বিপ্লব উচ্চ ফলনশীল জাতের শস্যের উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, হাইব্রিড বীজের বিতরণ, রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহারের প্রসার ঘটিয়েছিল এই সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের ফলে কি হয়েছিল? যে ভারতে গম উৎপাদন হতো সেই গমের উৎপাদন কিন্তু বেড়ে 3 গুণের বেশি হয়ে গেছিল
এবং কি হয়েছিল, কৃষি উৎপাদন বিশেষ করে খাদ্যশস্যের সামগ্রিক বৃদ্ধি পেয়েছে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে খাদ্যশস্যের উৎপাদন প্রচন্ড হারে বৃদ্ধি পেয়েছিল। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। আমরা জানি ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এস স্বামীনাথনকে। যদি বলা হয় আমাদের বিশ্বের সবুজ বিপ্লবের জনক, তাহলে কি হচ্ছে নরম্যান বোরলক। ঠিক আছে, নরম্যান বোরলক আমাদের ছিল কি এই বিশ্বের সবুজ বিপ্লবের জনক। পরের প্রশ্ন কি দেখো, 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? 1857 সালের নেতৃত্ব দিয়েছিলেন বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তাহলে নেতৃত্ব অনেক জায়গা থেকে অনেক জন নেতৃত্ব দিয়েছিল। তার নেতৃত্ব দেওয়ার জন্য বাহাদুর শাহ জাফরকে বিচার করা হয়েছিল এবং রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। আচ্ছা, যেখানে তিনি 1862 সালে মারা যান। এবং 1857 সালে ভারতীয় বিদ্রোহ ছিল। 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতের একটি বড় আন্দোলন, এবং যেটি ব্রিটিশ ক্রাউনের পক্ষে একটি সার্বভৌম শক্তি হিসাবে কাজ করেছিল। বিদ্রোহীরা যা সাধারণত এই বিদ্রোহটা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত ছিল। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ এবং প্রধান যে কেন্দ্রগুলো ছিল, কারণ সিপাহী যেখানে ছিল সেই অঞ্চলগুলোতেই আমাদের কিন্তু প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। যেমন হচ্ছে কি কানপুর, তার মধ্যে কানপুর রয়েছে, লখনৌ রয়েছে, বেরেলি রয়েছে, ঝাঁসি রয়েছে, গোয়ালিয়র রয়েছে এবং বিহারের আরহা রয়েছে। 1857 সালে যে প্রভাবগুলো তৈরি ছিল তা হলো জাতির মধ্যে ঐক্য এবং দেশপ্রেম গড়ে উঠেছিল। ইংরেজদের বিরুদ্ধে লড়ে ওঠার জন্য আমাদের কি ঐক্য এবং দেশপ্রেম গড়ে তোলা হয়েছিল। ঠিক আছে, যে আচ্ছা আমাদের 1857 সালে, এই 1857 সালে যে সব নেতাগণ যে অঞ্চল থেকে লিড করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন, তারা হচ্ছে যেমন কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? তাতিয়া টপি দিয়েছিলেন। লখনৌ থেকে কে দিয়েছেন? বেগম হজরত মহল, বীরজিস কাদির এবং আহমদুল্লাহ। ব্যারাকপুর থেকে কে দিয়েছিলেন? ব্যারাকপুর থেকে দিয়েছিলেন কিন্তু মঙ্গল পান্ডে। ঝাঁসি থেকে কে দিয়েছিলেন? ব্যারাকপুর থেকে মঙ্গল পান্ডে। ঝাঁসি থেকে দিয়েছিলেন রানী লক্ষ্মীবাঈ। বিহার থেকে দিয়েছিলেন কুনওয়ার সিং এবং অমর সিং। এবং দিল্লি থেকে দ্বিতীয় বাহাদুর শাহ এবং জেনারেল বখত খান। এগুলো কিন্তু আমাদের এই জায়গা থেকে আমাদের পড়েছিল। কিন্তু তোমরা এগুলো সবাই দেখে নেবে, কারণ কোন শিফটে আসবে বলা যাবে না। কারণ 1857 সাল থেকে প্রত্যেকটা শিফটে আমরা কিন্তু 1857 সালের আমরা প্রশ্ন কিন্তু পাচ্ছি। রানী লক্ষ্মীবাঈয়ের জন্মস্থান কোথায়? অর্থাৎ রানী লক্ষ্মীবাঈ, দেখো রানী লক্ষ্মীবাঈকে নিয়ে, রানী লক্ষ্মীবাঈয়ের জন্মস্থান, রানী লক্ষ্মীবাঈয়ের জন্মস্থান কোথায়? কোথায় জন্মগ্রহণ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন দেখবে বারাণসী পাবে, বারাণসীর মধ্যে হয়ে যাবে। কখন জন্মগ্রহণ করেছিল? 19 নভেম্বর 1828 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। তিনি একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম করেছিলেন। তার নাম ছিল মণিকর্ণিকা তাম্বে, এবং যেটা মনু নামেই পরিচিত ছিল। মণিকর্ণিকা তাম্বেটা মনু নামেই পরিচিত ছিল। ঠিক আছে, তার ঝাঁসির রাজা গঙ্গাধর রাও নেওয়ালকরের সাথে বিয়ে হয়, এবং তিনি স্বাধীনতার প্রথম যুদ্ধের সময় তার নেতৃত্বের গুণাবলী এবং লড়াইয়ের মনোভাবের জন্য স্বীকৃত বা উল্লেখযোগ্য তিনি। আচ্ছা, সত্যবিলোপ নীতির নামক সংযোজন নীতির পরে তিনি বলেছিলেন, আমি আমার ঝাঁসি সমর্পণ করব না। ঠিক আছে। আচ্ছা, স্যার হিউ রোজ, যিনি লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বলেছিলেন তিনি এই বিদ্রোহের একমাত্র পুরুষ এবং সব ভারতীয় নেতাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। সেটা কি হচ্ছে? লক্ষ্মীবাঈ নাকি? আচ্ছা, 1857 সালে 18 জুন গোয়ালিয়র ব্রিটিশ লড়াইয়ের যুদ্ধের সময় তিনি মারা যান, এবং ঝাঁসি কি রানী সুভদ্রা কুমারী চৌহানের লেখা সবচেয়ে বিখ্যাত রচনাগুলোর মধ্যে একটি। পরের প্রশ্ন, আদমশুমারি থেকে তো পড়ছে, প্রত্যেকটা শিফটেই আমাদের প্রশ্ন পড়ছে এবং প্রতিদিন প্রশ্ন পড়ছে। 2011 সালে আদমশুমারির থিম কি ছিল? তাহলে থিম কি ছিল? 2011 সালের মোটো বা থিম বলতে পারি যে থিম ছিল কি, যে আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ। আওয়ার সেন্সাস, যেটাকে বলি আমরা ইংরেজি যেটা টার্মটা এরকম থাকতে পারে তোমাদের, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ঠিক আছে, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এটাই হচ্ছে আমাদের আদমশুমারি বা আমাদের জনগণনায় আমাদের ভবিষ্যৎ। জনগণনা যদি দেখি, আমাদের জনগণনা যদি বলা হয় যে ভারতের জনগণনা এখনো পর্যন্ত 15তম জনগণনা বা 15তম আদমশুমারি। ঠিক আছে, এবং স্বাধীন ভারতের অর্থাৎ ভারতের স্বাধীনতা হওয়ার পরে যদি দেখা যায় তাহলে 7 নম্বর আদমশুমারি বা 7ম আদমশুমারি। 2011 সালে দেখো 1 এপ্রিল 2010 থেকে শুরু হয় এবং আদমশুমারি জনসংখ্যা বৃদ্ধি পায় 1.21 বিলিয়ন হয়েছে। আচ্ছা, এখন কিন্তু সেইটা চীনকেও ছাড়িয়ে গেছে। আদমশুমারির প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার, তাহলে আমাদের কি বলছে? আদমশুমারির থিম ছিল সাক্ষরতার হার, এগুলো খুবই পড়ছে কিন্তু সাক্ষরতা হচ্ছে 74.08 74.04%।
এবং এই আদম সমাজে দেখো হিন্দু হিন্দুদের সংখ্যা ছিল 96.63 কোটি। আচ্ছা আচ্ছা, তার মধ্যে আদম সমাজে মুসলিমদের সংখ্যা 17.22। আচ্ছা, তারপরে কি ছিল আমাদের, এই যে দেখো খ্রিস্টানদের 2.78, শিখদের 2.08, 0.84 আমাদের এগুলো ছিল। আচ্ছা, এখান থেকে আবার কি রয়েছে দেখো, নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সাইট্রিক অ্যাসিড কোন ফলে পাওয়া যায়, বা সাইট্রিক অ্যাসিড আমাদের কোন ফলে প্রাচুর্য বা কোন ফলে দেখতে পাওয়া যায়, তাহলে সবুজ বিপ্লবের সময়। আচ্ছা, এখানে সবুজ বিপ্লবের উৎপাদনে বৃদ্ধি পেয়েছে, ফলে এতে মাটির উর্বরতা হ্রাস। আচ্ছা, আমরা উত্তরে চলে এলাম। আচ্ছা, সাইট্রিক অ্যাসিডে কোন কোন ফল বেশি পাওয়া যায়, তাহলে সাইট্রিক অ্যাসিডে কোন কোন ফল থাকে, মানে কোন কোন ফলে আমাদের সাইট্রিক অ্যাসিডটি পাওয়া যায়। তাহলে আমাদের যত যে টক জাতীয় ফল, বিশেষ করে লেবুর মধ্যে কমলা লেবু, ঠিক আছে, যে পেয়ারা, তেঁতুল, আপেল, কলা, ঠিক আছে, এইসব যত যে টক জাতীয় খাবার, এগুলোর মধ্যে কিন্তু আমরা কি পাই, সাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে। সাইট্রিক অ্যাসিড সম্পর্কে আরো কিছু তথ্য জেনে যাবো। সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি প্রাকৃতিক অ্যাসিড, ঠিক আছে, কারণ যেহেতু ফলের মধ্যে পাওয়া যাচ্ছে। এই অ্যাসিডের রাসায়নিক সংকেত C6H8 এবং O7 C6H8O7, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সাইট্রিক অ্যাসিড টক অ্যাসিড মানে তো আমাদের টক হবে, ঠিক আছে। লেবু এবং চুনে বিশেষত উচ্চ অ্যাসিডের ঘনত্ব রয়েছে, লেবু এবং চুনে। সাইট্রিক অ্যাসিড কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট মারাত্মকভাবে আমাদের শরীরে কাজ করে, মানে খুব উপকারিতা রয়েছে, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে সাইট্রিক অ্যাসিড কাজ করে। আচ্ছা, শরীরে মুক্ত রেডিক্যালের ক্ষতির হাত থেকে বাঁচায়। মুক্ত রেডিক্যাল বা ফ্রি রেডিক্যাল যেটাকে বলা হয়, ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, ফ্রি রেডিক্যাল আমাদের উৎপন্ন হয়, ঠিক আছে, ফ্রি রেডিক্যাল বা মুক্ত রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এই অ্যান্টিঅক্সিডেন্ট বা আমাদের এইসব অ্যাসিড গুলো, ঠিক আছে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া হার্টের সুরক্ষা থেকে ক্যান্সার প্রতিরোধ পর্যন্ত সহায়তা করে, বা কিছুটা হলেও সহায়তা করে। নেক্সট পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এটা যেমন আমাদের এই পেলাম যে সাইট্রিক অ্যাসিড কোন ফলের মধ্যে থাকে, এছাড়াও আপেলে কোন অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, ঠিক আছে, দইয়ে কোন অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, এছাড়াও এইসব অ্যাসিড গুলা কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে। আর সবুজ বিপ্লবের প্রভাব কি হয়েছে, মানে সবুজ বিপ্লবের দেখবে তোমাদের যে প্রশ্ন আছে সেটা দেখে নেবে, কুপ্রভাব বলেছে নাকি সুপ্রভাব বলেছে, ঠিক আছে, বা সুফল বা কুফল আমাদের দেখেছে। তাহলে আমাদের এই সময় যেহেতু সবুজ বিপ্লব হয়েছিল, সেহেতু আমাদের মাটির উর্বরতা হ্রাস, মাটির উর্বরতা হ্রাস, জিনগত বৈচিত্র্যের ক্ষতি এবং পরিবেশ দূষণের মতো ক্ষতিকর প্রভাবও দেখা দিয়েছে। তাহলে এটা ক্ষতিকর প্রভাব। আর সুফল কি হয়েছিল, উচ্চ ফলনশীল জাতের বীজের ব্যবহারের ফলে খাদ্যশস্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছিল এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পেয়ে গেছিল। এছাড়াও কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত বাড়িয়েছে এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করেছে। সবুজ বিপ্লবের যে কুফল গুলো যেটা দেখো, এখানে আমরা পয়েন্ট করে রেখেছি। রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পেয়েছে। অত্যধিক হারে রাসায়নিক কীটনাশক এবং সারের কারণে মাটির ক্ষয় এবং দূষণ হয়েছে। জিনগত বৈচিত্র্যের তো ক্ষতি হয়েছে এবং শুষ্ক স্থানে গমের ফলন হ্রাস পেয়েছে এবং অতিরিক্ত সেচের কারণেও গমের ক্ষয় হয়েছে। তাহলে এই প্রভাবগুলো আমাদের যেমন সুফল থাকে, সবেরই যেমন আমাদের সুফল থাকে সেরকম কুফল থাকে। আচ্ছা, কোন উপজাতি আমাদের ঝুম চাষ করে, কম উপজাতি অর্থাৎ আমাদের যে পাহাড়ি অঞ্চলের উপজাতিরা আদিবাসী সম্প্রদায় বা বাঙালিরাও করে থাকেন। ওটা কোন জায়গায় করে থাকে, ভারতের উত্তর পূর্ব অঞ্চলে, যেমন আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ বা মিজোরাম, এই পাহাড়ি অঞ্চলের উপজাতিরা কিন্তু এই ঝুম চাষটা করে থাকে। পাহাড় কেটে বা পাহাড়ের ধাপে আমাদের যে চাষটা করা হয় সেটা হচ্ছে ঝুম চাষ, ঠিক আছে। অরুণাচল প্রদেশের নিকটে অঞ্চলে বাঙালিরাও করে, ঠিক আছে। ঝুম চাষের যে অন্যান্য নাম কি, স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচার, ফায়ার ফলো চাষ বা স্থানান্তরিত চাষ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ, এগুলো দিতেই পারে আমাদের, ঠিক আছে। স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচার, ফায়ার ফলো চাষ, স্থানান্তরিত চাষ, ঠিক আছে। ঝুম চাষের পদ্ধতি কি, ঝুম চাষের পদ্ধতি জমিতে থাকা গাছপালা কেটে ফেলা, জমিতে থাকা গাছপালা পুড়িয়ে ফেলা, নির্দিষ্ট সংখ্যক বছর ধরে চাষ করা বা নির্দিষ্ট বছর, এবং মাটির ক্ষয়ের কারণে জমিতে অনুর্বর দেখা দিলে অন্য স্থানে ছেড়ে চলে যাওয়া। এই জন্য ধাপ চাষ, ধাপে ধাপে, আমরা ধাপ বলতে এখানে একবার হলে তার কিছুদিন অন্য জায়গায় করবে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 1976 সালের 42তম সংবিধান সংশোধনের আইন প্রস্তাবনায় কোন শব্দটি যুক্ত করা হয়নি। আমি অপশন রাখছি দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। সাম্যবাদী, সার্বভৌম, অখণ্ডতা, নিরপেক্ষতা। তোমরা বলবে যে এই প্রশ্নটা কিন্তু এসেছিল কি না, বা এরকম অপশন ছিল কি না। তাহলে দেখো আমাদের এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সার্বভৌম। সার্বভৌম কথাটা কিন্তু আমাদের যুক্ত করা হয়নি। 1976 সালে 42তম সংবিধান
সাম্যবাদী, অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতা এই প্রস্তাবনায় কিন্তু এগুলোকে যুক্ত করা হয়েছিল। প্রস্তাবনাকে পূর্ব ভূমিকা হিসেবে উল্লেখ করা হয় যা সামগ্রিক সংবিধানকে তুলে ধরে। প্রস্তাবনা এখনো পর্যন্ত একবারই সংশোধিত করা হয়েছে। এটি 42তম সংবিধান সংশোধন ব্যবহার করে যা সংশোধন হয়েছিল, এবং এই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন। নেক্সট, পরের প্রশ্ন কি রয়েছে? স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব শব্দগুলি ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে। সার্বভৌম, দেখো এই যে সার্বভৌম কথার অর্থ যদি দেখি, বহির্গত নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অর্থাৎ আমাদের ভূমিতে আমরাই সর্বোচ্চ। সাম্যবাদী বলতে সকলের জন্য কল্যাণকারী হিসাবে কাজ করতে হবে। ধর্মনিরপেক্ষ, কোনো দেশের কোনো ধর্ম নেই, অর্থাৎ নিজে যা সব ধর্মকেই সম্মান জানানো উচিত। ঠিক আছে। গণতান্ত্রিক, জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত সরকার, ওই জন্য গণতন্ত্র, রাষ্ট্রপ্রধান নির্বাচিত বা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত, এটা হচ্ছে একটা গণতন্ত্র প্রথা বা পদ্ধতি। ন্যায় বিচার, সকলের জন্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার পাবে। স্বাধীনতা, চিন্তা প্রকাশের স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা, ধর্ম প্রকাশের, উপাসনার স্বাধীনতা। ঠিক আছে। সমতা কি অবস্থা এবং সুযোগের সমস্ত তাদের মধ্যে সকলকে উন্নীত করা হয়। ভ্রাতৃত্ব, ঠিক আছে, ঐক্য, একত্রিত, সম্পূর্ণ যুক্ত করার অবস্থা এবং সম্পূর্ণ এবং অবিভক্ত থাকার অবস্থাকে বলা হয় অখণ্ডতা। তাহলে এইগুলা আমাদের কিন্তু ফরাসি থেকে নেওয়া হয়েছিল। কোন আইন দ্বারা বিধান পরিবেশ বাস্তবায়ন করা হয়? 1861 সালে, তোমরা মনে রাখবে 1861 সালে বিধান পরিষদ। পরের প্রশ্ন রয়েছে মেঘালয়ের নৃত্য কোনটি? তো মেঘালয়ের নৃত্য, অনেকগুলো নৃত্য রয়েছে, তোমাদের অপশনে দেখে নিবে কোনটা আছে বা কোনটা ছিল। দেখো তাদের মধ্যে কি রয়েছে, লাহো, ওয়াঙ্গালা, নংক্রেম, ডোরেগাটা, সাদসুক, ঠিক আছে, মাইনসিয়াম, সাদ নংক্রেন, সাদ কিঞ্জো প্রমুখ, এগুলো হচ্ছে কিন্তু নৃত্য। মেঘালয়ের নৃত্যের বিশেষত্ব রয়েছে। দেখো লাহো নৃত্যকে কি বলা হয়? চিপি আহ নৃত্য বলা হয়। কি বলা হয়? লাহো নৃত্যকে চিপি আহ নৃত্য বলা হয়। এটি পোনার উপজাতি লোকদের মধ্যে খুব জনপ্রিয়। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াঙ্গালা নৃত্য গারো উপজাতির মধ্যে পালন করা হয়। নংক্রেন নৃত্য খাসি পাহাড়ি সংস্কৃতির কেন্দ্রস্থিতে উদযাপিত হয়। ওয়াঙ্গালা নৃত্য কৃতজ্ঞতা, সংস্কৃতি এবং ঐক্যের প্রকাশ ঘটে। নংক্রেন নৃত্য কি শরৎকালে উদযাপিত হয়। মেঘালয় নৃত্যের উৎসব, দেখো এই যে মেঘালয় আমাদের কি নৃত্যের যে উৎসব না, বেয়দিন খলাম উৎসবের সময় লাহো নৃত্য পরিবেশিত হয়। বার্ষিক ওয়াঙ্গালা উৎসবের সময় কোন নৃত্য পরিবেশিত হয়? ওয়াঙ্গালা নৃত্য গারো নররেক নৃত্য উৎসব, এই নৃত্য উৎসবটা কি হয়? মেঘালয়ে অনুষ্ঠিত হয়। এটা তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, গারো নররেক নৃত্য। পরের প্রশ্ন কি রয়েছে? অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে প্রেমা কুন্ডা, ঠিক আছে, প্রেমা খান্ডু কোন তারিখে শপথ গ্রহণ করেন? 13 জুন 2024 সালে। টানা তৃতীয়বারের মধ্যে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা হচ্ছে প্রেমা খান্ডু। বিজেপি দলের নেতা হচ্ছে বা গেরু দলের ক্ষমতায় ফিরে আসে 60টি বিধানসভা আসনের মধ্যে 46টি বিজেপি জিতে এবং সংখ্যাগরিষ্ঠ লাভ করে। এরপর হচ্ছে ভিটামিনের বাংলা অর্থ হচ্ছে খাদ্য প্রাণ। ভিটামিনের অর্থ হচ্ছে খাদ্য প্রাণ। ভিটামিন কি করে? আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, যার জন্য অবশ্যই আমাদের শরীরে ভিটামিন খাওয়া প্রয়োজন। তো কি বলেছে, ভিটামিন কখন আবিষ্কৃত হয়েছিল বা কবে আবিষ্কৃত হয়েছিল? কার দ্বারা আবিষ্কৃত হয়েছিল? 1912 সালে হয়েছিল। কাশ্মীর ফ্রাঙ্কের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। পরে আমাদের ভিটামিন আবিষ্কৃত হয়েছিল জলে দ্রবণে ভিটামিন, অর্থাৎ ওয়াটার সলিউবেল, ঠিক আছে, ওয়াটার সলিউবেল, এবং আরেকটা হচ্ছে ফ্যাট সলিউবেল, ঠিক আছে, ফ্যাট সলিউবেল অর্থাৎ জলে দ্রবণীয় ভিটামিন, আর একটা ফ্যাট দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন গুলো কি হচ্ছে? এদিকে ADE আর হচ্ছে বি কমপ্লেক্স সি, ঠিক আছে, এগুলো রয়েছে। 1911 সালে কাশ্মীর ফ্রাঙ্ক পলিসির নামে একটি ঘনত্ব বিচ্ছিন্ন করেছেন। তিনি ঘনত্বের নামকরণ করেছিলেন ভিটামিন এই কারণ এটি জীবনের জন্য অত্যাবশ্যক বলে মনে করেছিলেন এবং এটা প্রত্যেকটি শরীরে বা প্রত্যেকটি মানুষের কাছে প্রয়োজন। ভিটামিন এবং খনিজ পদার্থের শারীরিক ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য। ভিটামিনের সাহায্যে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা এবং ক্ষত নিরাময় করা এবং হাড়কে শক্তিশালী করা এবং হরমোন নিয়ন্ত্রণ করা হচ্ছে ভিটামিনের কাজ। পরের প্রশ্ন, ভারতে RBI এর কয়টি অফিস রয়েছে? অর্থাৎ রিজিওনাল অফিস বলতে পারি আমরা। কয়টি রিজিওনাল অফিস? দেখবে আমাদের কি প্রশ্ন রয়েছে।
রিজিওনাল বা কয়টি রিজিওনাল অফিস রয়েছে? তো ভারতের মধ্যে 31টি স্থানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস রয়েছে এবং আরবিআই এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। আগে কলকাতা ছিল প্রথম অবস্থায়, তারপরে কিন্তু মুম্বাই নিয়ে যায়। আরবিআই শাখাগুলি সমেত রাজ্যের রাজধানীতে অবস্থিত। হায়দ্রাবাদে অবস্থিত আরবিআই অফিসের আওতাধীন একটা এলাকা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য পর্যন্ত বিস্তৃত। নয়াদিল্লি এবং সমস্ত রাজ্যের রাজধানী ছাড়াও আরবিআই কানপুর, নাগপুর, কোচিতেও অবস্থিত আছে। পরের প্রশ্ন, 2024 সালে কয়টি দেশ প্রধানমন্ত্রী মোদী ভ্রমণ করেছিলেন বা বিদেশ ভ্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী? তো সঠিক উত্তর হয়ে যাবে 15টি দেশের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণ করেছিলেন বা ওই বাইরে গিয়েছিলেন। আচ্ছা, একটা অনুচ্ছেদ 40 সম্পর্কিত প্রশ্ন। আচ্ছা, অনুচ্ছেদ 40 কি বলে? অনুচ্ছেদ 40 গ্রাম পঞ্চায়েত সম্পর্কে বলে। গ্রাম পঞ্চায়েত গঠনের সাথে সম্পর্কিত। গ্রাম পঞ্চায়েত গঠন সংগঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে এই 40 নম্বর অনুচ্ছেদে। ভারতের 40 নম্বর অনুচ্ছেদের বৈশিষ্ট্য দেখো কি? বলা হয়েছে যে রাজ্য গ্রামগুলিকে সংগঠিত করার জন্য পদক্ষেপ নেবে। এই অনুচ্ছেদে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলি স্বশাসনের একক হিসাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা এবং কর্তৃত্ব পাবে। এই অনুচ্ছেদে বলা হয়েছে পঞ্চায়েতের স্বশাসন হিসাবে কাজ করার ক্ষমতা থাকা উচিত, যা গ্রামের উন্নয়নের জন্য প্রয়োজনীয়। এই অনুচ্ছেদে আবারও বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলি স্ব-সরকারের শাখা হিসাবে কাজ করতে সক্ষম হবে। পরের প্রশ্ন দেখা যাক যে 2024 সালে রেপো রেট। এই রেপো রেট তো ব্যাংক থেকে বা কারেন্ট অ্যাফেয়ার থেকে গাদা প্রশ্ন করছে। রেপো রেট আর রিভার্স রেপো রেট, ঠিক আছে? রেপো রেট আর রিভার্স রেপো রেট, ঠিক আছে? রিভার্স রেপো রেট। তো রিভার্স রেপো রেট হচ্ছে আমার কত? বর্তমান রেপো রেট 6.25% এবং রিভার্স রেপো রেট হচ্ছে 3.35%, ঠিক আছে? তাহলে এটা খুব মনে করে দেখো, প্রত্যেকটা শিফটে আমরা কোনো না কোনো শিফটে রেপো রেট পড়ছে। কে লিখেছেন সামথিং হ্যাপেন টু দ্য ওয়ে টু হেভেন? কে লিখেছেন? সুধামূর্তি। সঠিক উত্তর হয়ে যাবে সুধামূর্তি লিখেছেন সামথিং হ্যাপেন টু দ্য ওয়ে। তাহলে বই থেকেও আমাদের কিন্তু প্রশ্ন আসছে। এছাড়াও আরো প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার থেকে আসছে। তো তোমরা ভালো করে যে টপিকগুলোর উপর প্রশ্ন আসছে বা প্রশ্ন পাচ্ছ সেগুলো থেকে কিন্তু তোমরা ভালো করে দেখে নিও। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ পেয়ে যাবে কি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। টেলিগ্রাম চ্যানেল কি? এসপিএম, ঠিক আছে? ESPM এ পেয়ে যাবে। আচ্ছা, আমাদের টেলিগ্রাম লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই, তো বলার কিছু নেই, তোমাদের যেটা মন যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই।